আগ্রাপুর থেকে বেরিয়ে আমরা এবার চলে এসেছি তাজমহল দেখার উদ্দেশ্যে। তাজমহলে ঢোকার আগে আমি বেসিক কিছু কয়েকটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে আপনারা যে কোনো প্রাইভেট গাড়ি করে যদি আসেন সেটা কিন্তু তাজমহল থেকে প্রায় 500-700 মিটার দূরে আপনাদেরকে নামিয়ে দেবে। ওখান থেকে তারপরে আপনাদের টোটো ভাড়া করে আসতে হবে। টোটো ভাড়া নেবে 150 টাকা, সেটা আপনার দিয়ে আসা নিয়ে আসা দুটো মিলিয়ে 150 টাকা নেবে। তাজমহলে এন্ট্রি ফিস হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে 50 টাকা, একটা হচ্ছে 250 টাকা। 50 টাকা যেখানে এন্ট্রি ফিস আছে সেখানে তাজমহলের সামনের দিক দিয়ে নাকি দেখাবে, আর সেখানে আপনাদের কোনো শু কভার লাগবে না। 250 টাকা টিকিট কেটে যেটা একদম তাজমহলের ভেতরে গিয়ে কাছাকাছি গিয়ে যেটা আপনারা দেখতে পাবেন, তার জন্য আপনাদের একটা করে শু কভার নিতে হবে, যার প্রাইস হচ্ছে কেউ 5 টাকা করে নিচ্ছে পেয়ার, কেউ আবার 10 টাকা করে নিচ্ছে পেয়ার। তো চলুন তাজমহলের ভেতরে যাই। তাজমহল সম্বন্ধে তো বলার আর কোনো অপেক্ষাই রাখে না এখানে, তাই না? তবু আমি যতটা পারবো আপনাদেরকে ইনফরমেশন, যদি নতুন কিছু এখানে অ্যাডাপ্ট করে থাকে এখানকার পরিচালন কমিটি, তাহলে আমি চেষ্টা করব সেই সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে। মনে হয় না কিছু সেমন খুব একটা পার্থক্য কিছু হয়েছে, পুরনোই আছে যা কিছু নিয়ম কারণ। তবু আসুন চলুন দেখি একবার কিছু পরিবর্তন হয়েছে কি হয়নি, বা আগের মধ্যে সব কিছু রুলস রেগুলেশন আছে কি না। আসুন। পশ্চিমী গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো। ঢোকার মুখেই ফতেপুরি মসজিদ বলে একটা আপনার ইনফ্রাস্ট্রাকচার চোখে পড়বে। আবার দেখুন সব জায়গা মোটামুটি লালকেল্লা, আগ্রাপুর, হুমায়ুন টম্ব, আপনার আর্কিটেকচার কিন্তু মোরাললেস একই দেখতে। এটা পশ্চিমী গেট দিয়ে ঢোকার সময় এই ফতেপুর মসজিদটা পড়ছে। টিকিট বুকিংও কিন্তু এখানে দু ধরনের প্রসেস, সব জায়গার মতো। এখানে আপনারা স্ক্যানও করতে পারবেন, আবার গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েও আপনারা টিকিট কাটতে পারবেন, যা যেটা সুবিধা। স্ক্যানিং সিস্টেম এখন সব জায়গায় হয়ে গেছে, স্ক্যান করুন আর টিকিট কাটুন। টিকিট আমি হাতে পেয়ে গেছি 250 টাকা। দু ধরনের যে টিকিট আপনাদের বলেছিলাম তার মধ্যে আমি 250 টাকাটা কেটেছি। তার সঙ্গে একটা টোকেন দিচ্ছে। এই টোকেনটা যদি বাই চান্স কোনো কারণে হারিয়ে যায় তার কিন্তু আপনার এখানে তার জন্য 100 টাকা ফাইন করা হবে। এই যে এই টোকেনটা দিচ্ছে, এটা কিন্তু অনলাইন টিকিট কাটলে কিন্তু এই টোকেনটা নিতে হচ্ছে না। আপনি যখন লাইনে দাঁড়িয়ে টিকিট কাটবেন তার জন্য কিন্তু এই টোকেনটা। সিকিউরিটি চেকিং পেরিয়ে আমি তাজমহলের মধ্যে জাস্ট প্রবেশ করব। তার আগে আর একটা ছোট্ট ইনফরমেশান আমি শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমি এতগুলো মুঘল স্থাপত্য ঘুরলাম, এতগুলো মানে লালকেল্লা, আগ্রা ফোর্ট কিংবা হুমায়ুন টম্ব, সব থেকে বেশি সিকিউরিটি চেকিং কিন্তু আপনার তাজমহলের। এখানে মিনিমাম থেকে ছোট্ট জিনিস ওরা কিন্তু ব্যাগ খুব ভালোভাবে চেক করছে, স্ক্যান করছে। যেগুলো ওদের মনে হচ্ছে রেখে দেওয়া সেগুলো রেখে দিচ্ছে, বা লকারেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মনে করেন যে ওখানে জমা দেবেন না, আলাদা লকার রয়েছে, সেখানে আপনারা জমা রেখে ভেতরে ঢুকতে পারেন। তবে সিকিউরিটি চেকিং কিন্তু এখানে অন্যান্য জায়গার থেকে বেশি। কারণ কেন হবে না? কারণ এটা হচ্ছে আমাদের পৃথিবীর 7ম আশ্চর্য তাজমহল বলে কথা। তাজমহলে সেখানে তো সিকিউরিটি একটু বেশি থাকবেই। আগে নাকি আমি শুনেছি এখানে বাইরে যারা গাইড দাদা রয়েছে কিংবা আমাদের টোটো দাদা রয়েছেন তাদের মুখে শুনেছি যে এখানে ভিতরে ক্যামেরা আগে অ্যালাউড ছিল না। ক্যামেরা মানে আপনার যেগুলো স্ন্যাপ তোলা হয়, ডিএসএলআর টাইপের যে ক্যামেরা বা স্ন্যাপ ক্যাচ করা হয় যেগুলোতে, এখন কিন্তু অ্যালাউ আছে। আপনারা অনায়াসে ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেন। মোবাইল তো অবশ্যই, তার সাথে সাথে ক্যামেরাও। তাজমহলে ঢোকার মেন ফটক মানে এটা দিয়েই সাধারণ মানুষ সবাই প্রবেশ করবেন ভেতরে, সাধারণত পাবলিক আছে। তো আমি আপাতত ভেতরে ঢুকবো এই গেটটা দিয়ে। তো আসুন আমার সাথে, খুব ভালো লাগবে, দুর্দান্ত ভালো লাগে। তাজমহল তো আমাদের একটা ভীষণ ভালো লাগার জায়গা, তাই না? আসুন। তাজমহলে প্রবেশের সমস্ত নিয়মাবলী যতটুকু আমি জেনেছি আর তথ্য কিছু আমি সমস্ত আপনাদের সামনে রাখার চেষ্টা করেছি বন্ধুরা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখার একান্ত অনুরোধ রইল। অত্যন্ত ভালো লাগা দিতে পারবো এটা কিন্তু আমি আশা রাখছি, আর আপনাদের সত্যি ভালো লাগবে আজকের ব্লগটা।
আপনারা যারা তাজমহলে গেছেন তারা এই জিনিসটা লক্ষ্য করেছেন কিনা জানি না, তাজমহলের অনেকগুলো আশ্চর্য বিষয়ের মধ্যে এটা একটা অন্যতম। যখন আপনারা মূল ফটকদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করবেন দেখবেন তাজটা কত বড় দেখাচ্ছে, কিন্তু যত কাছে যাবেন দেখবেন ধীরে ধীরে ছোট লাগছে। মুঘল আর্কিটেকচারের এটা একটা আশ্চর্য কারিগরি। কিন্তু আমি যেদিন তাজ দেখতে গেছিলাম বন্ধুরা, তার আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়ে গেছে, আর সকাল থেকেও পুরো আকাশের মুখ একেবারে ভার, অন্ধকার অন্ধকার পরিবেশে। তো আমার মনটাও খুব খারাপ ছিল, ভাবলাম তাজমহলে এলাম আর রোদের মধ্যে তাজমহল দেখতে পাবো না, সেই শ্বেত শুভ্র তাজমহল। কিন্তু দেখলাম যে না, আমার মন খারাপ, আমার খারাপ লাগাটা ভগবান বোধহয় শুনেছেন। বিকেল যত গড়াতে লাগলো দেখলাম হঠাৎ করে রোদ উঠেছে, আর সেই সোনালি রোদে তাজমহলের একটা আলাদা সৌন্দর্য, মানে পুরো তাজমহল শ্বেত শুভ্র বসন ছেড়ে মনে হয় যেন সোনায় পুরো মুড়ে গেছে, এত সুন্দর দেখতে লাগছিল। তাজমহলের একেবারেই সামনে আমি দাঁড়িয়ে আছি, মানে আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। মানে আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি তাজমহল দেখব। বাহ তাজ, এটা বলা ছাড়া আমার এই মুহূর্তে আমার কোনো ভাষা নেই। যদিও এটা একটা সমাধি ক্ষেত্র, আপনারা সবাই জানেন। প্রথমে মুমতাজ, তার সমাধি এখানে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে মুমতাজের স্বামী শাহজাহান, সম্রাট শাহজাহানের সমাধি এখানে দেওয়া হয়েছিল। এটা একটা সমাধি ক্ষেত্র, তা সত্ত্বেও কেন যে মনে এই তাজ দেখলে একটা অবিশ্বাস্য একটা খুশি আসে মনে, যে এই আর্কিটেকচার অসাধারণ অসাধারণ, মানে আমি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, একেবারে মানে এত অসাধারণ আর্কিটেকচার। আর শ্বেত পাথরগুলো শুধু একবার দেখেছেন, আমি অবাক হয়ে গেছি যে এত এখনো পর্যন্ত একেবারে মিল্কি হোয়াইট, একেবারেই মিল্কি হোয়াইট। আর কেন থাকবে নাই বা কেন, কারণ এর চতুর্দিকে 700-800 কিলোমিটারের আগে কোনো পলিউশন এখানে নেই, সরকার থেকে একেবারে সেটা নিষিদ্ধ। এর চারপাশে কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না, পলিউশনের ধারে বারে মোটামুটি আসতে পারবে ধারে কাছে। তাজমহলের চারদিকে যে 4টে পিলার, বিশাল আকৃতি পিলার যেটা আপনারা দেখেন, এই পিলারগুলো যদি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন বাইরের দিকে একটু হেলানো রয়েছে। সম্রাট এই ভেবে তৈরি করেছিলেন যদি বাই চান্স কোনো কারণে কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি পিলারগুলো পড়েই যায় তাহলে যেন বাইরের দিকে পড়ে যায়, তাজ যেন পুরোপুরি অক্ষত থাকে। তাজমহল নিয়ে আমি আরেকটা নতুন তথ্য, আমার কাছে নতুন তথ্য, হয়তো আপনারা অনেকেই জানেন। তাজমহল জানেন অ্যাকচুয়ালি কোনো ভিতের উপরে দাঁড়িয়ে নেই, এটা কিছু ওই যে আমাদের যেটা হিন্দিতে বলা হয় লাকড়ি, মানে ডান্ডা, কিছু কাঠের ডান্ডা আছে তার উপরে, এটা কিন্তু সেটাই ভিত, লাকড়িগুলোই হচ্ছে ভিত, তার উপরে তাজমহল কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর ওই লাকড়িগুলোর মাহাত্ম্য হচ্ছে ও যত বেশি জল পাবে তত বেশি নাকি ওর আয়ু বৃদ্ধি হবে, আর মানে ওর লংজিভিটি তত বেশি থাকে। তো যেহেতু এখানে পাশ দিয়ে যমুনা নদী বয়ে গেছে, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, যমুনা নদী বয়ে গেছে, যমুনা নদীর জল ওই ডান্ডাগুলোকে এসে ছুতো নিচে যেগুলো রয়েছে ভিত হিসাবে, তো সেখান থেকে শক্তি সঞ্চয় করত। কিন্তু আমি আজকে ভাবি, আজকের দিনে দাঁড়িয়ে যমুনা নদী তো বেশ কিছুটা দূরে সরে গেছে, তাহলে ওই ডান্ডাগুলো কিভাবে জল পায়? বেশ কিছু আগে তো পুরো যমুনা নদী, একেবারে যমুনা নদীর তীরে কেন্দ্র করে এইটা গড়ে উঠেছিল। আমি ম্যাক্সিমাম মুঘল স্থাপত্য দেখলাম, যতগুলো মানে দেখেছি আমি, নদী কেন্দ্রিক কিন্তু গড়ে উঠেছে। কী কারণে গড়ে উঠেছে নিশ্চয়ই তার অবশ্যই তো রিজন আছে, কারণ এখানে ঠান্ডা বাতাসের সুবিধা, যাতায়াতের সুবিধা, সমস্ত কিছু সব কিছু পরিকল্পনা মাথায় রেখে কিন্তু নদীর তীরগুলোকে বেছে নিয়েছিলেন মুঘল সম্রাটরা। তাদের স্থাপত্য, তাদের কীর্তি আমাদের মধ্যে তো মোটেই নয়, নিজেদের জন্যই করে গেছিলেন অবভিয়াসলি। যাই হোক, তবে এটা কিন্তু সপ্তম আশ্চর্য বললে মানে সাংঘাতিক জায়গা, মানে আশ্চর্য তো বটেই, মানে সাংঘাতিক আশ্চর্যতম জিনিস একটা। মহলের পিছনেই একেবারে যমুনা, দেখুন মনে হলো একটু সরে গেছে। আচ্ছা, যদি তাজমহল যদি ওই লাকড়িগুলোর উপরে দাঁড়িয়ে থাকে তাহলে জল কোথা থেকে পাচ্ছে এখন? যদি আপনাদের জানা থাকে আপনারা প্লিজ কিন্তু কমেন্টে জানাবেন, এটা অবশ্যই জানাবেন, আমি কিন্তু জানতে চাইছি আপনাদের কাছে। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার জানেন না। আমরা তাজমহলের যে দিকটা দেখি সেটা কিন্তু তাজমহলের পেছন দিক, এর মূল দ্বারটা হচ্ছে যমুনা নদীর দিকে, কারণ সেই সময় রাস্তা বলতে একমাত্র কিন্তু নদী ছিল, নদী পথেই ব্যবহার করতেন সম্রাটরা।
তাজমহলের মুখ্য দ্বারে আমি একেবারেই চলে এসেছি। এবারে ভেতরে প্রবেশ করব, যেখানে কিনা মুমতাজ আর শাহজাহানের সমাধি রয়েছে। ভেতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, হয়তো নয়, লেখা রয়েছে ওখানে। মনে হয় না তুলতে পারবো, আমি সেটা দেখাতে পারবো আপনাদের, চেষ্টা করবো। সারা পৃথিবীর মানুষ আসেন এই তাজের সৌন্দর্য উপভোগ করতে, কিন্তু আফসোস শুধু একজনই এই তাজের সৌন্দর্য দেখে যেতে পারেনি, যে তার প্রেমিক পুরুষ তার জন্য কি বানিয়ে রেখে গেছেন।